আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের ভিডিওটা নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের ওয়ান শট সিকিউ। সো এই ওয়ান শট সিকিউ ক্লাসগুলোতে আমি এমন প্রশ্নগুলোই আলোচনা করব যেন তোমরা পরীক্ষায় গিয়ে 100% কমন পাও, ঠিক আছে, এবং এর বাইরে থেকে যাতে প্রশ্ন আসার সম্ভাবনা না থাকে। সো এই প্রশ্নগুলোর সাজেশন যখন আমি তোমাদের জন্য প্রিপেয়ার করছিলাম তখন আসলে আমাদের নিজেদের পাবলিকেশনস মেগা পাবলিকেশনস থেকে যে এইচএসসি ওয়ান শট বইগুলো তোমাদের জন্য নিয়ে আসছিলাম সেই জিনিসগুলো থেকে আমি ব্যাপারটা প্রিপেয়ার করছি। তোমরা জানো যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে ইবিআই যেটা বলে থাকো তোমরা, ইংলিশ, তারপরে হচ্ছে বাংলা, ম্যাথ, আইসিটি সবকিছুর জন্যই কিন্তু আমাদের এইচএসসি ওয়ান শট বই। তো এই বইগুলোতে বোর্ড প্রশ্নর অ্যানালাইসিস ভিত্তিক আসলে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন দেয়া। এটা একটা সাজেশন বুক। ওকে, তোমার এইচএসসি প্রস্তুতিটাকে অনেক বেশি সহজ করতে পারে, অনেক বেশি গোছানো করতে পারে এই জিনিসটা। তো যাই হোক, আমরা কষ্ট করেই তোমাদের জন্য এই ক্লাসগুলো নিচ্ছি। ক্লাসগুলো করতে থাকো, ইনশাল্লাহ অনেক ভালো করবা এবং পড়াশোনাটা করতে থাকো, কনফিডেন্ট থাকো। তাহলে চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে দেখে নিব নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের ওয়ান শট সিকিউ ক্লাসে আমরা কোন কোন প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো নগ্নবীজি উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য, কিন্তু মনে রাখবা আমরা এখানে নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের তুলনাটা পড়বো মেইনলি। কারণ কি? কারণ তুলনা পড়লেই আমরা বৈশিষ্ট্যগুলো দেখতে পারি। তারপরে আমাদের বৈশিষ্ট্য কিংবা পার্থক্য বা তুলনার মধ্যে আসে পোয়াসিয়া এবং মালভেসিয়া গোত্রের মধ্যবর্তী তুলনা। এইখান থেকে পড়লেও তুমি কিন্তু পোয়াসিয়া গোত্রের বৈশিষ্ট্য লিখতে পারবা, মালভেসিয়া গোত্রের বৈশিষ্ট্য লিখতে পারবা। পোয়াসিয়া মালভেসিয়া গোত্রের পুষ্প সংকেত, পুষ্প প্রতীক, একদম হাই ভোল্টেজ টপিক, এটা আসেই পরীক্ষায়। ওকে, তারপরে হচ্ছে ধরো জবা ফুলের লম্বচ্ছেদের চিত্র, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবং এরপরে পোয়াসিয়া গোত্রের অর্থনৈতিক গুরুত্ব, তারপর সাইকাসের মূলের গঠন। আমরা কিছু কোনো বোর্ডে দেখতে পাই যে সাইকাসের মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরোফিল সম্পর্কে একবার দুইবার হচ্ছে প্রশ্ন আসছে। বাট যেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে অনেকবার আসছে পরীক্ষায়, এবং এখান থেকে তোমরা 100% কমন এনশিওর করতে পারবে ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে খেয়াল করো, যে কোনো জিনিসের তুমি তুলনা পড়ো না কেন অথবা তুলনা যখন তুমি খাতার মধ্যে লিখবা, অবশ্যই সবার বাম পাশে একটা কলামে পার্থক্যের বিষয় লিখবা। তাহলে এই জিনিসটা কি করবে, তোমার খাতাটাকে প্রেজেন্টেবল ভাবে তুলে ধরবে আসলে স্যারের কাছে, দেখতে সুন্দর লাগবে। এবং দেখতে সুন্দর করার ব্যাপারটা, প্রেজেন্ট করার ব্যাপারটা বায়োলজির ক্ষেত্রে ইম্পর্টেন্ট অনেক বেশি। ওকে, তাহলে দেখবা হচ্ছে মার্ক অনেক বেশি ক্যারি করতে পারতেছো, তোমার লেখাটার ধরনটা চেঞ্জ হয়ে যাবে, তোমার লেখাও আসলে কম লাগবে। তাহলে দেখো, গর্ভাশয় গর্ভদণ্ড, মনে রাখবা নগ্নবীজি উদ্ভিদে কিন্তু কোনো গর্ভাশয় কিংবা গর্ভদণ্ড থাকে না। অপরদিকে আবৃতবীজি উদ্ভিদের গর্ভাশয় গর্ভদণ্ড থাকে। তোমরা জানো যে গর্ভাশয়টাই কিন্তু পরবর্তীতে ফলে রূপান্তরিত হয়। যেহেতু আবৃতবীজি উদ্ভিদে গর্ভাশয় আছে, এই জন্য এদের বীজের চারদিকে কিন্তু ফলের আবরণ থাকে, রাইট? ফলটা বীজটাকে ঘিরে রাখে। আর নগ্নবীজিতে যেহেতু গর্ভাশয় নাই, এখানে কোনো ফল পাওয়া যায় না, এখানে বীজটা নগ্ন অবস্থায় থাকে। তাহলে ফল সৃষ্টি কি আমাদের নগ্নবীজিতে হবে? হবে না, কিন্তু আবৃতবীজি উদ্ভিদে ফল সৃষ্টি হবে। তারপর দেখো, আমাদের বীজের অবস্থানের কথা বলছে। তো এখানে খেয়াল করো, নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের যখন আমরা বীজের অবস্থানের ব্যাপারটা খুঁজতে যাব, এটা আসলে এই ব্যাপারটাই যে বীজটা কি অবস্থায় থাকতেছে। নগ্নবীজি উদ্ভিদে বীজ থাকবে হচ্ছে নগ্ন অবস্থায়, নগ্ন অবস্থায় থাকবে। অপরদিকে আবৃতবীজি উদ্ভিদে কি থাকবে? বীজ ফল দ্বারা আবৃত থাকে। ওকে, বীজ ফল দ্বারা কি থাকে? বীজ ফল দ্বারা কিন্তু হচ্ছে আমাদের আবৃত থাকে। ওকে, তাহলে খেয়াল করো, এরপরে দেখো 4 নাম্বার পয়েন্টটা যে আর্কিগোনিয়া। তো মনে রাখবা আর্কিগোনিয়া সৃষ্টি কিন্তু একটা আদি বৈশিষ্ট্য, ঠিক আছে? আর্কিগোনিয়া কিন্তু উন্নত উদ্ভিদের সৃষ্টি হয় না। সো আর্কিগোনিয়াটা আসলে নগ্নবীজি উদ্ভিদে আমরা পাই, কিন্তু আবৃতবীজি উদ্ভিদে কিন্তু আর্কিগোনিয়া আলাদাভাবে সৃষ্টি হয় না। মনে থাকবে? ওকে, গেল। 5 নাম্বারটা দেখো পরাগায়ন। সো পরাগায়নের ক্ষেত্রে মনে রাখতে হবে যে পরাগরেণুটা আসলে কোথায় পতিত হয়। তো নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে পরাগরেণুটা আসলে পতিত হয় ডিম্বক রন্ধ্রে। ডিম্বক রন্ধ্রে পরাগরেণু পতিত হয়। পরাগরেণু পতিত হয়। এখানে একটু মনে রাখতে হবে যে এখানে যেহেতু আমাদের কি থাকে না, কোনো গর্ভাশয় থাকে না আমাদের নগ্নবীজি উদ্ভিদে, যেন গর্ভমুণ্ড বলতে কিছু নাই আসলে, বরং আমাদের নগ্নবীজি উদ্ভিদের ডিম্বক রন্ধ্রেই পরাগরেণুটা পতিত হবে। অপরদিকে আবৃতবীজি উদ্ভিদে পরাগরেণু কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে পরাগরেণু পতিত হয়। ক্লিয়ার? এবার আসো 6 নাম্বারটা দ্বিনিষেক। তুমি জানো যে
দ্বিনিষেক এটা আসলে কিসের বৈশিষ্ট্য? আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। তো দ্বিনিষেকটা এটা হয়ে থাকে শস্য অথবা আমাদের অ্যান্ডোস্পার্ম তৈরির ক্ষেত্রে। আবৃতবীজী উদ্ভিদে দ্বিনিষেকের মাধ্যমে শস্য সৃষ্টি হয় এবং শস্যটা হয় ট্রিপ্লয়েড টাইপের, এবং এই শস্যটা সৃষ্টি হচ্ছে কখন? এই শস্যটা সৃষ্টি হচ্ছে কিন্তু জাইগোট সৃষ্টির পরে, রাইট? জাইগোট সৃষ্টির পরে আমাদের কিন্তু এই দ্বিনিষেকের মাধ্যমে শস্য বা অ্যান্ডোস্পার্ম তৈরি হয়। তো দ্বিনিষেক হচ্ছে কোথায়? আবৃতবীজী উদ্ভিদে। অপরদিকে আমাদের নগ্নবীজী উদ্ভিদে কিন্তু দ্বিনিষেক হবে না, এজন্য নগ্নবীজী উদ্ভিদের শস্য বা শ্বাস অথবা অ্যান্ডোস্পার্ম টিস্যুটা আসলে হ্যাপ্লয়েড টাইপের হয়ে থাকে। তাহলে শস্য কি ধরনের? এখানে শস্য হচ্ছে হ্যাপ্লয়েড টাইপের, আর এখানে শস্যটা হচ্ছে ট্রিপ্লয়েড টাইপের। 3 সেট ক্রোমোজোম থাকবে আর এখানে 1 সেট মাত্র ক্রোমোজোম থাকে। এবার আসো পরিবহন টিস্যু। যদি আমরা বলি যে আমাদের আবৃতবীজী উদ্ভিদের জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু একদম কিন্তু পুরোপুরি কি ধরনের? কমপ্লিট। কারণ আমরা জানি জাইলেমে মূলত ট্রাকিট থাকবে, ভেসেল থাকবে, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা সবগুলাই আছে। আর অন্যদিকে আমাদের ফ্লোয়েম টিস্যুর মধ্যে আবৃতবীজী উদ্ভিদে কি থাকবে? সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। কিন্তু নগ্নবীজী উদ্ভিদে মনে রাখতে হবে যে এদের জাইলেমে ভেসেল থাকে না এবং ফ্লোয়েমে কি থাকে না? ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না, সঙ্গী কোষ থাকে না। কিন্তু এখানে সবই থাকবে, আসলে আবৃতবীজী উদ্ভিদে সবই থাকবে, রাইট? এবার তুমি যদি একটু খেয়াল করো যে আমাদের পরিবহন টিস্যুর ব্যাপারটা আমরা এখানে দেখলাম, তবে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে কোন নগ্নবীজী উদ্ভিদটা আসলে একটু ব্যতিক্রমী টাইপের, নেটোফাইটা যে নগ্নবীজী উদ্ভিদগুলো আছে সেগুলো অনেকটা আবৃতবীজী উদ্ভিদের মতো, এবং এর অন্তর্গত একটা উদ্ভিদ প্রজাতি হচ্ছে নেটাম। এই নেটামের মধ্যে কিন্তু কি দেখা যায়? এই নেটামের মধ্যে আমরা এদের জাইলেমে আমরা ভেসেল দেখতে পাই, ঠিক আছে? আর আরেকটা ব্যতিক্রমী নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে আমাদের ইফেড্রা। এই ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন তৈরি করা হয়। এই ইফেড্রাতে কিন্তু আমরা দ্বিনিষেক দেখতে পাই, যদিও এটা নগ্নবীজী উদ্ভিদ। এগুলো হচ্ছে কিছু ব্যতিক্রমী পয়েন্ট। এবার আসো পরাগায়নের মাধ্যম। তো বইয়েই কিন্তু নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যতে লেখাই আছে যে নগ্নবীজী উদ্ভিদের সবগুলো আসলে বায়ু পরাগী। কি টাইপের? এরা হয়ে থাকে বায়ু পরাগী টাইপের। অন্যদিকে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আমরা বায়ু পরাগে দেখি, পতঙ্গ পরাগে দেখে থাকি। কারণ যেহেতু এদের ফুল সৃষ্টি হবে, ফুলগুলা কি? ফুলগুলো হচ্ছে রঙিন, তারা পতঙ্গকে আকৃষ্ট করবে। এবং আর হতে পারে হচ্ছে প্রাণী পরাগী, প্রাণী পরাগে হতে পারে। এরপরে তোমরা আরো কিছু পয়েন্ট চাইলে লিখতে পারো, যেমন নগ্নবীজী উদ্ভিদে আমরা কি ধরনের মূল দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে কোরালয়েড মূল, কোরালয়েড মূল দেখতে পাই। অপরদিকে আমাদের আবৃতবীজী উদ্ভিদে আমরা কি দেখতে পাই? আমি জানি যে দ্বিবীজপত্রী উদ্ভিদে আমরা দেখতে পাই প্রধান মূল, অপরদিকে একবীজপত্রী উদ্ভিদে আমরা দেখতে পাই গুচ্ছমূল, গুচ্ছমূল দেখতে পাই। তারপরে তুমি বলতে পারো যে আমাদের নগ্নবীজী উদ্ভিদগুলোর এই হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য, এভাবে আমরা লিখবো। আর লাস্টে তুমি একটা করে এক্সাম্পল দিতে পারো। যেমন তুমি এখানে দিয়ে দিলা উদাহরণ। এই উদাহরণে তুমি কি বললা? উদাহরণে তুমি ধরো নগ্নবীজী আন্ডারে লিখলা সাইকাস রেভলিউটা, সাইকাস রেভলিউটা। তোমার একটা পার্থক্য বেড়ে গেল অথবা তুলনা একটা বেড়ে গেল। আর আমাদের আবৃতবীজী উদ্ভিদের একটা এক্সাম্পল তুমি দিবা কি? ধরো জবা ফুল, হিবিস্কাস রোজা সিনেনসিস। অবশ্যই যেহেতু সায়েন্টিফিক নেম, এভাবে দাগ দিয়ে দিবা নিচে। ওকে, এভাবে হচ্ছে তুমি দাগ দিয়ে দিবা। তো এই হচ্ছে আমাদের নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যবর্তী যেই তুলনাগুলো সেগুলা, সেখান থেকেই কিন্তু তুমি আলটিমেটলি এদের বৈশিষ্ট্যটা সাজাও লিখতে পারবা। তারপরে আরো কিছু, যেমন নগ্নবীজী উদ্ভিদের স্পেশাল কিছু ক্যারেক্টার যদি তোমরা জানতে চাও, আর কি কি আছে? যেমন তুমি জানো নগ্নবীজী উদ্ভিদের যৌন জননটা কিসের মাধ্যমে হয়? নগ্নবীজী উদ্ভিদের যৌন জনন হয় আসলে দুইটা মাধ্যমে, একটা হচ্ছে মাইক্রোস্পোর, মাইক্রোস্পোর, এবং আরেকটাকে বলা হয় হচ্ছে মেগাস্পোর, মেগাস্পোর। তো কিভাবে? খেয়াল করো, আমি যদি বলি মাইক্রোস্পোরটা কোত্থেকে সৃষ্টি হয়, আমি জানি পুং রেণুপত্র। নগ্নবীজী উদ্ভিদের যেই পুং রেণুপত্র থাকে এটাকে আমরা বলে থাকি মাইক্রোস্পোরোফিল, মাইক্রোস্পোরোফিল আমরা বলে থাকি। তো পুং রেণুপত্রগুলো, অসংখ্য পুং রেণুপত্র একসাথে হয়, একসাথে হয়ে তারা কি তৈরি করে? তারা হচ্ছে এরকম পুং স্ট্রবিলাস তৈরি করে, পুং স্ট্রবিলাস অথবা কোন তৈরি করে থাকে।
কোনটা কিরকম দেখতে? কোনটা দেখতে অনেকটা এইরকম, অনেকটা এরকম দেখতে হয়ে থাকে কোনটা। ঠিক আছে, এভাবে তারা একটা পুং স্ট্রোবিলাস বা কোণ তৈরি করে থাকে। এটা কিন্তু পুরুষ সাইকাসের বৈশিষ্ট্য। তুমি স্ত্রী সাইকাসে কখনো এই ধরনের গঠন দেখতে পারবা না। ওকে, আচ্ছা। তো এই পুং স্ট্রোবিলাস অথবা কোণে কি থাকে? এই পুং স্ট্রোবিলাস অথবা কোণে এরকম কিছু ছোট ছোট গঠন থাকে। এই গঠনগুলোকে আমরা বলে থাকি সোরাস। এরকম একটা সোরাসের মধ্যে আসলে কি থাকে? 3 থেকে 4টা স্পোরানজিয়াম থাকে। 3 থেকে 4টা স্পোরানজিয়া থাকে। স্পোরানজিয়া, তাহলে 3 থেকে 4টা স্পোরানজিয়া মিলিত হয়ে সোরাস তৈরি করে থাকে। কথা হচ্ছে এই স্পোরানজিয়ার মধ্যে কি থাকে? এই স্পোরানজিয়ার মধ্যে থাকে আসলে আমাদের স্পোর মাতৃকোষ। তাহলে মনে রাখবা যে কোনো মাতৃকোষ আসলে ডিপ্লয়েড টাইপের হয়ে থাকে। তো স্পোর মাতৃকোষ অবশ্যই ডিপ্লয়েড হবে। সেই স্পোর মাতৃকোষের মধ্যে যখন মায়োসিস বিভাজন হয়, সেই মায়োসিস বিভাজনে তুমি পাবা হচ্ছে মাইক্রোস্পোর। মাইক্রোস্পোর এবং পরবর্তীতে কি হয়? এই মাইক্রোস্পোরটাই আসলে শুক্রাণুতে পরিণত হয়। ওকে, অন্যদিকে আমরা যদি সাইকাসের মেগাস্পোর নিয়ে আলোচনা করি, সাইকাসের মেগাস্পোরের ক্ষেত্রে মনে রাখতে হবে কি? সাইকাসের মেগাস্পোরের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এদের মেগাস্পোরোফিল থাকে। মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিলটা কি? মেগা দেখো বড়, আর মাইক্রো কথার মানে হচ্ছে ছোট। মেগাস্পোরোফিল, এই যে বড় স্পোরোফিল, এগুলো আসলে স্ত্রী রেণুপত্র। তো স্ত্রী রেণুপত্রগুলা কিন্তু পুরুষ অথবা পুং রেণুপত্রের মতো এরকম কোনো একত্রিত গঠন সৃষ্টি করতে পারে না। বরং স্ত্রী রেণুপত্রগুলা কিরকম থাকবে? তারা একটু ঢিলে ঢালা ভাবে এভাবে এভাবে হচ্ছে সজ্জিত থাকে। এটা একটা মেগাস্পোরোফিল। আচ্ছা, মেগাস্পোরোফিল, ঠিক আছে। আচ্ছা, তো মেগাস্পোরোফিলের কাজ কি খেয়াল করো। এই যে মেগাস্পোরোফিলের দুই পাশে দেখছো কি কি? এই দুই পাশে হচ্ছে এগুলা ডিম্বক। দেখো এই ডিম্বকগুলো একদম অনাবৃত অবস্থায় আছে। এই ডিম্বকটাই কিন্তু পরবর্তীতে বীজে রূপান্তরিত হবে। তোমরা জানো যে নগ্নবীজী উদ্ভিদের পরাগরেণুটা সরাসরি এই ডিম্বক রন্ধ্রে পতিত হয়, অর্থাৎ ডিম্বকের যে ছিদ্রটা থাকে সেখানে পতিত হয় ডিরেক্ট একদম। ওকে, তো দেখো এই ডিম্বকের মধ্যে কি থাকে ভাই? এই ডিম্বকের মধ্যে থাকে হচ্ছে আমাদের মেগাস্পোর মাতৃকোষ। মেগাস্পোর মাতৃকোষ অবশ্যই এটা ডিপ্লয়েড হবে। এই মেগাস্পোর মাতৃকোষের মধ্যে যখন আমার মায়োসিস হবে, সেখানে আমি কি পাবো? সেখানে পাবো হচ্ছে আমি মেগাস্পোর। যেহেতু মায়োসিস হচ্ছে, তাহলে এটা হবে মেগাস্পোরটা কি হবে? অবশ্যই হ্যাপ্লয়েড টাইপের হবে। এই মেগাস্পোর থেকে পরবর্তীতে কি তৈরি হয়? আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। তুমি একটু আগে দেখে আসছো যে এই আর্কিগোনিয়াম কিন্তু নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম হওয়া কিন্তু একটা অনুন্নত বৈশিষ্ট্য। ওকে, তো এই আর্কিগোনিয়ামের মধ্যে পরবর্তীতে কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়। অবশ্যই ডিম্বাণুটা অবশ্যই হ্যাপ্লয়েড টাইপেরই হবে, রাইট? আচ্ছা, তারপরে দেখো আমাদের মনে রাখতে হবে এই পুরোটাকে আমি বলে থাকি স্ট্রবিলাস অথবা কোণ, যেটা পুরুষ সাইকাসে তুমি দেখবা। এই পুরুষ সাইকাসের মাথায় কি থাকে? মাথায় থাকে এরকম শঙ্কু আকৃতি বা কোণ আকৃতির একটা গঠন, এটাকে বলা হয় অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস। এবং মনে রাখবা এই যে অ্যাপোফাইসিস, এই অ্যাপোফাইসিসটা কিন্তু আসলে কি? এরা কিন্তু হচ্ছে, আমরা বলতে পারি এদেরকে, এদের এখান থেকে এখানে কোনো ধরনের কোনো স্পোর, কোনো ধরনের কোনো সোরাস অথবা স্পোরানজিয়া অথবা স্পোর কিছুই থাকবে না। সো এরা হচ্ছে বন্ধা, বন্ধা প্রকৃতির। ওকে, বন্ধা প্রকৃতির। আর মেগাস্পোরোফিলে দেখো এরকম যৌগিক পাতার মতো যে গঠনটা তুমি দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় পিনিউল। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে পিনিউল। ক্লিয়ার? এই মেগাস্পোরোফিল মাইক্রোস্পোরোফিল নিয়ে কিন্তু মাঝে একবার হচ্ছে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছিল। সো এই জন্য আমি তোমাদের পুরো জিনিসটা এখানে ব্যাখ্যা করে দিলাম। ওকে, এরপরে আরেকটা প্রশ্ন আসছিল এখান থেকে কি? আরেকটা প্রশ্ন আসছিল হচ্ছে যে নগ্নবীজী উদ্ভিদের মূলের গঠনটা একটু বলো। সো আমি এখানে সংক্ষেপে তোমাদের একটু বলে দিই। নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে প্রথমত সৃষ্টি হয় একটা অস্থায়ী প্রধান মূল। অস্থায়ী প্রধান মূল সৃষ্টি হয়। তো মনে রাখতে হবে যে অস্থায়ী প্রধান মূল বলতেছি, তার মানে অবশ্যই এই প্রধান মূলটা নষ্ট হয়ে যাবে। তো অস্থায়ী প্রধান মূল যখন নষ্ট হয়ে যায়, তখন এদের একটা অস্থানিক মূল তৈরি হয়। অস্থানিক মূল তৈরি হয় মানে যে স্থানে মূল সচরাচর হয় না, সেই জায়গাটায় মূল তৈরি হয়, অস্থানিক মূল। এবং এই মূলটা কিন্তু মাটির
মানে ঠিক নিচেই, খুব বেশি গভীরে যায় না, মাটির ঠিক নিচেই হচ্ছে তৈরি হয়। তো এই অস্থানিক মূলের বৈশিষ্ট্য কি? এই অস্থানিক মূলটা হচ্ছে দ্ব্যাঘ্র শাখা বিশিষ্ট, মানে এদের দুইটা এরকম শাখা থাকে, দ্ব্যাঘ্র শাখা থাকে, দুইটা শাখা প্রশাখা থাকে আর কি। তো এই দ্ব্যাঘ্র শাখার মধ্যে পরবর্তীতে সায়ানোব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে। কারা এসে বাসা বাঁধবে? সায়ানোব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে। সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ তোমার বইয়ের মধ্যে দেয়া আছে, নস্টক, অ্যানাবেনা, অসিলাটারিয়া, এগুলা। তো সায়ানোব্যাকটেরিয়া যখন এই দ্ব্যাঘ্র শাখার মধ্যে বাসা বাঁধে তখন তারা অনেকটা হয়ে যায় কোরালের মতো আকৃতির বা প্রবাল আকৃতির হয়ে যায়। এই জন্য সাইকাসের মূলগুলাকে বলা হয়ে থাকে কোরালয়েড মূল। ক্লিয়ার? তারপর তুমি জাস্ট ছোট্ট করে এরকম একটা ছবি এঁকে দিবা, যেটা হচ্ছে আমাদের কিসের মূল? এটা হচ্ছে আমাদের সাইকাসের মূল। এটা হচ্ছে আমাদের কোরালের মতো, আমি শাখা পোশাখা এখানে দিয়ে দিলাম। কোরালের গায়ে যেরকম একটু কাটা থাকে এরকম কাটা দিয়ে দিলাম আর কি। দ্ব্যাঘ্র শাখা আমি এটা দেখাইলাম, এটা হচ্ছে আমার সাইকাসের কোরালয়েড মূল। ক্লিয়ার? বুঝতে পারছো? খুব সহজ কিন্তু। তাহলে এভাবে তুমি যদি খাতায় এই কথাগুলো, এই কিওয়ার্ড গুলো তুমি যদি রাখতে পারো তাহলে ইটস মোর দেন এনাফ। ওকে, ইটস মোর দেন এনাফ। তাহলে একটা ব্যাপার কি, এই ওয়ান শট সিকিউ ক্লাসগুলোতে আমি কিন্তু তোমাদের একটা খাতার মধ্যে কি কি কিওয়ার্ড রাখতে হবে সেই জিনিসটা বলে দিচ্ছি। এই কিওয়ার্ডগুলো অবশ্যই রাখবা, মাস্ট। এই ওয়ার্ডগুলো তোমার যখন স্যার দেখবেন তখন দেখবা স্যার দেখলেই খুশি হয়, তোমাকে ফুল নাম্বার দিয়ে দিবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে চলো আমরা এখন যাবো কি পোয়াসিয়া এবং মালভেসিয়া গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। তো প্রথমে একটা কথা বলে নি, যদি আমি বলি যে পোয়াসিয়া এই গোত্রটা আসলে কোন শ্রেণীর, আমরা জানি যে শ্রেণীতাত্ত্বিক অবস্থান যদি আমরা দেখি তাহলে উপরে থাকে হচ্ছে শ্রেণী, শ্রেণীর আন্ডারে থাকে কিছু গোত্র অথবা পরিবার। তো শ্রেণী অথবা ক্লাস, একটা ক্লাস আছে হচ্ছে লিলিওপসিডা। এই লিলিওপসিডা ক্লাসটা কি? এটা হচ্ছে একবীজপত্রী শ্রেণী, একবীজপত্রী শ্রেণী। তো মনে রাখতে হবে যে আমাদের এই পোয়াসিয়া গোত্র বা পরিবারটা কিন্তু এই একবীজপত্রী লিলিওপসিডা শ্রেণীর অন্তর্গত। ওকে, আর মালভেসিয়া গোত্র, এই মালভেসিয়া গোত্রের শ্রেণী কোনটা? ম্যাগনোলিওপসিডা, ম্যাগনোলিওপসিডা, ম্যাগনোলিওপসিডা। এখানে দাগ দেওয়া দরকার, আমি জাস্ট তোমাদের সহজ করার জন্য এটাকে এভাবে সিলে বলে ভাগ করে দিলাম। কঠিন যে সায়েন্টিফিক নেম থাক অথবা কঠিন যদি কোনো ব্যাপার তোমার থাকে, তুমি এভাবে সিলে বলে ভাগ করে পড়বা, তাহলে দেখবা জিনিসটা অনেক ইজি লাগতেছে। সো ম্যাগনোলিওপসিডা এটা হচ্ছে দ্বিবীজপত্রী। এই দ্বিবীজপত্রী উদ্ভিদের এই ম্যাগনোলিওপসিডা শ্রেণীর আন্ডারে আমাদের মালভেসিয়া গোত্র আছে। ওকে, এই জিনিসটা আমরা প্রথমে শিখে রাখলাম। এখন দেখো আমাদের পোয়াসিয়া, তো দেখা যায় পোয়াসিয়ার অধিকাংশ যেই উদ্ভিদগুলো আছে সেগুলো অনেকটা কি টাইপের? বিরুৎ টাইপের হয়ে থাকে। কি টাইপের হয়? বিরুৎ টাইপের, কিছু গুল্ম টাইপের আছে। অন্যদিকে মালভেসিয়ার যেগুলো আছে সেগুলো বেশিরভাগ গুল্ম টাইপের অথবা বৃক্ষ টাইপের হয়ে থাকে। আচ্ছা গেল, এটা হচ্ছে স্বরূপ, দেখতে কিরকম আসলে। এবার আসো মূল। সো পোয়াসিয়া উদ্ভিদে তুমি কি টাইপের মূল দেখবা? যেহেতু একবীজপত্রী উদ্ভিদ, তো তুমি জানো যে এদের মূলটা হবে গৌণমূল। গৌণমূল বলতে আমরা গৌণমূল না আসলে মানে গুচ্ছমূল হবে। ঠিক আছে, কি মূল হবে? গুচ্ছমূল হবে। তাহলে পোয়াসিয়ার যে মূল সেটা হবে কি টাইপের? গুচ্ছমূল। অপরদিকে মালভেসিয়ার ক্ষেত্রে মূলটা কিরকম হবে? প্রধান মূল। মালভেসিয়ার ক্ষেত্রে হবে হচ্ছে প্রধান মূল। ওকে, প্রধান মূল বলতে আমরা কি বুঝি? প্রধান মূল বলতে এরকম একটা গঠন দেখা যায়, এটা হচ্ছে প্রধান মূল। এখান থেকে আশেপাশে হচ্ছে এরকম মূলরম বা শাখা পোশাখা এরকম বের হয়, এটা হচ্ছে প্রধান মূল। আর এদের মূলটা অনেকটা এরকম থাকে, গুচ্ছমূল টাইপের। এবার দেখো কাণ্ড, কাণ্ডটা কিরকম? এখন তুমি চিন্তা করো যে আসলে আমাদের পোয়াসিয়া গোত্রের অন্তর্গত কোনটা কোনটা হবে। তুমি চিন্তা করতে পারো, এখানে ধরো ধানের কথা চিন্তা করো, গমের কথা চিন্তা করো, কিংবা ভুট্টার কথা চিন্তা করতে পারো। সো এদের কাণ্ডটা কিরকম থাকে? একটু নলাকার থাকে, ফাঁপা থাকে। তুমি তুমি যদি ধান গাছ দেখো একটা, দেখবা নলাকার এবং ফাঁপা। ওকে, নলাকার এবং ফাঁপা, নলাকার এবং হচ্ছে ফাঁপা। অপরদিকে আমাদের মালভেসিয়া গোত্রের যেগুলা সেগুলো অনেকটা কাষ্ঠল টাইপের হয়। যেমন তুমি জবা ফুলের গাছের কথা চিন্তা করো, একটু কাষ্ঠল টাইপের হয় গাছটা। ওকে, তারপরে দেখো হচ্ছে পাতা। পাতা কি? তো তুমি জানো পোয়াসিয়া একবীজপত্রী, যদি একবীজপত্রী পাতা হয় এদের পাতার বিন্যাসটা হয় সমান্তরাল শিরাবিন্যাস, সমান্তরাল শিরাবিন্যাস থাকে এদের। অপরদিকে আমার মালভেসিয়া গোত্রের মধ্যে আমরা পাবো কি? জালিকাকার শিরাবিন্যাস, কারণ এরা কি টাইপের? এরা হচ্ছে তোমার একটু মানে দ্বিবীজপত্রী টাইপের হয়ে থাকে এজন্য। এবার
পাতার একটা ইম্পর্টেন্ট গঠন আছে। ইম্পর্টেন্ট গঠন বলতে কি বোঝায়? পাতা হচ্ছে লিগিউল। তো লিগিউল ব্যাপারটা কি রকম? তুমি যদি পোয়াসিয়া গোত্রের বৈশিষ্ট্যগুলো পড়ো, ধরো এটা হচ্ছে পোয়াসিয়ার কাণ্ড, তো মনে রাখবা পোয়াসিয়ার পাতাটা কি করে? পোয়াসিয়ার পাতার হচ্ছে একটা মূল থাকে, এই পত্রমূলটা কাণ্ডটাকে এভাবে বেষ্টন করে রাখে। পোয়াসিয়া গোত্রের আমাদের যে পাতা থাকে সেই পাতাটা কাণ্ডটা এভাবে বেষ্টন করে রাখে, এটা হচ্ছে পাতার মূল। তো পাতার মূল এবং এই পাতার ব্লেড, এই মাঝখানে থাকে যে এটাকে বলা হয় লিগিউল। কি বলা হয়? লিগিউল বলা হয়। সো আমাদের পোয়াসিয়া গোত্রে পাতায় আমরা কি পাই? আমরা পাবো হচ্ছে লিগিউল পেয়ে থাকি। কি পেয়ে থাকি আমরা? লিগিউল পেয়ে থাকি। অপরদিকে আমরা মালভেসির ক্ষেত্রে পাই উপপত্র, যেটাকে বলা হয় অনেকটা মুক্ত পার্শ্বীয় উপপত্র। মুক্ত পার্শ্বীয় উপপত্র পাই। ওকে, এবার আসো পুষ্পের ক্ষেত্রে। মনে রাখতে হবে পোয়াসিয়ার ক্ষেত্রে যে পুষ্পটা থাকে, এই পুষ্পগুলার যে স্তবকগুলা, তোমরা জানো যে পুষ্পের মধ্যে অনেকগুলা কি থাকে? অনেকগুলা প্রধান অংশ থাকে, বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, রাইট? সো এই যে আমাদের প্রধান অংশগুলা হতে পারে 3 অথবা 3-এর গুণিতক, সেটাকে আমি বলে থাকি ট্রাইমেরাস টাইপের। কি বলে থাকি? ট্রাইমেরাস টাইপের। যেমন ধরো ধানের পুংকেশর কয়টা? পুংকেশর হচ্ছে 6টা থাকে, তার মানে 3-এর গুণিতক হয় 3 হবে, না হলে 6 হবে, নাইলে 9 হবে, এরকম আর কি, 3 অথবা 6। সো এটা 3 অথবা 3-এর গুণিতক হয়, ট্রাইমেরাস। অপরদিকে মালভেসি গোত্রের ক্ষেত্রে আমাদের এই প্রধান অংশগুলার বা স্তবকগুলার অংশটা হয়ে থাকে কিরকম? টেট্রামেরাস অথবা পেন্টামেরাস। টেট্রামেরাস অথবা পেন্টামেরাস। টেট্রা মানে হচ্ছে 4, তাহলে 4 অথবা 4-এর গুণিতক, আর পেন্টা মানে 5, 5 অথবা 5-এর গুণিতক। যেমন তুমি যদি জবা ফুল, এরা তো মালভেসি গোত্রের সদস্য, সো এদের বৃতিতে বৃত্তাংশ থাকবে কয়টা? 5টা। সো 5 তুমি পেন্টামেরাস পাইলা। দলমণ্ডলের মধ্যে তুমি পেটাল বা পাপড়ি কয়টা পাবা? 5টাই পাবা। বুঝতে পারছো? এইভাবে। তারপরে ধরো পুংস্তবকের কথা বলছে, এখানে বলতে হবে কি? এখানে বলতে হবে 2টা কথা। তুমি যদি পোয়াসিয়া গোত্রের কথায় আসো, তাহলে এদের পুংকেশর কয়টা থাকবে? এদের পুংকেশর থাকে হচ্ছে 6টা। এবং আরেকটা কথা বলতে হবে পরাগধানী নিয়ে। তো ধানের পরাগধানী কি ধরনের? রেখাকৃতির এবং সর্বমুখ। সর্বমুখ সর্বমুখ টাইপের হয়ে থাকে। ওকে, আর অন্যদিকে মালভেসি গোত্রের ক্ষেত্রে আমাদের মনে রাখবা যে পুংকেশর অসংখ্য থাকে। পুংকেশর অসংখ্য এবং পরাগধানী কি ধরনের হবে? পরাগধানীটা হবে হচ্ছে বৃক্কাকৃতির, বৃক্কাকার। বৃক্কাকার পরাগধানী পাওয়া যায়। এবার আসো স্ত্রী স্তবকে। স্ত্রী স্তবকে আমরা কি পাবো? তুমি জানো যে স্ত্রী স্তবক এটা হচ্ছে কি? এখানে অনেকগুলা গর্ভপত্র, মানে গর্ভপত্রের সমন্বয়ে স্ত্রী স্তবক তৈরি হয়। তাহলে স্ত্রী স্তবকের এককটা হচ্ছে আসলে গর্ভপত্র, রাইট? সো ধানের ক্ষেত্রে বা পোয়াসিয়া গোত্রে আমরা দেখতে পাই যে গর্ভপত্র কয়টা থাকে? একটা। যদি গর্ভপত্র একটা হয়, গর্ভাশয়ও একটা থাকে। ওকে, অপরদিকে মালভেসি গোত্রের ক্ষেত্রে কিরকম? মালভেসি গোত্রের ক্ষেত্রে আমরা দেখি যে এদের গর্ভপত্র থাকে হচ্ছে 5টা। 5টা গর্ভপত্র নিয়ে এদের স্ত্রী স্তবকটা গঠিত হয়। এরপরে দেখো গর্ভাশয়। তো মনে রাখবা যে ধানের অথবা আমাদের পোয়াসিয়া গোত্রের যে গর্ভাশয় থাকে, সেই গর্ভাশয়টা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এক প্রকোষ্ঠ বিশিষ্ট। অপরদিকে যদি আমরা জবা ফুল অথবা মালভেসিয়া গোত্রের একটা উদ্ভিদের ক্ষেত্রে যাই, তাহলে আমরা দেখে থাকি এদের গর্ভাশয় বহু প্রকোষ্ঠ বিশিষ্ট। যেমন জবা ফুলের ক্ষেত্রে আমরা পাই 5টা প্রকোষ্ঠ গর্ভাশয়ের মধ্যে। গর্ভাশয়ের মধ্যে 5টা প্রকোষ্ঠ পাই কিসে? জবা ফুলের মধ্যে। ওকে, তারপরে ধরো জবা ফুলের গর্ভপত্র থাকে হচ্ছে 5টা। এরকম হচ্ছে কিছু ডিফারেন্স থাকে আর কি। তারপরে হচ্ছে অমরা বিন্যাস। তো ধানের অমরা বিন্যাস কিরকম? মূলীয় টাইপের হয়ে থাকে। অপরদিকে আমাদের মালভেসি গোত্রের ক্ষেত্রে অমরা বিন্যাস সচরাচর আমরা দেখতে পাই অক্ষীয় টাইপের। অক্ষীয়কে ইংরেজিতে বলা হয় এক্সাইল। আমরা দেখবো যখন পুষ্প প্রতীক অঙ্কন করবো তখন এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। মূলীয়টাকে বলা হয় হচ্ছে বেজাল। উদাহরণ, তুমি ধানের একটা উদাহরণ দিয়ে দিবা এবং অবশ্যই সায়েন্টিফিক নেম লিখবা, অরাইজা স্যাটাইভা। আর এখানে জবার ক্ষেত্রে লিখলে কি? হিবিস্কাস রোজা সিনেনসিস।
হিবিস্কাস রোজেসিনেন্সিস। ক্লিয়ার? বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের পোয়াসিয়া মালভেসিয়া গোত্রের তুলনা। তুমি এখান থেকে পোয়াসিয়া মালভেসিয়া গোত্রের যে কোনো একটা বৈশিষ্ট্য তুমি লিখতে পারবা। ক্লিয়ার জিনিসটা? ওকে, আশা করি জিনিসটা বুঝছো তোমরা। এবার আসো আমরা মেইন জিনিসে আসি যে মালভেসিয়া গোত্রের পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত অঙ্কন করো। তো মনে রাখবা, আমি তোমাদের আগে পুষ্প প্রতীকটা আগে অঙ্কন করি, এবং আমি প্রথমে যেই পুষ্প প্রতীকটা অঙ্কন করব সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের মালভেসিয়া গোত্রের। হ্যাঁ, এখানেই অঙ্কন করি, তাহলেই ভালো হবে। তাহলে আমরা এখন কিসের অঙ্কন করতেছি? মালভেসিয়া গোত্রের পুষ্প প্রতীকটা আমরা প্রথমে অঙ্কন করি। তাহলে আমি আগে পুষ্প প্রতীকটা অঙ্কন করব, সেটা দেখে আমরা কি আঁকবো, সেটা দেখে আমরা পুষ্প সংকেতটা লিখবো। তাহলে খেয়াল করো, তোমরা অবশ্যই, আমি এখানে সার্কেল দিয়ে আঁকবো, বাট সার্কেল গুলা অবশ্যই তোমরা কম্পাস দিয়ে দিবা। আমি হাত দিয়ে দিচ্ছি, বাট তোমরা অবশ্যই কম্পাস ব্যবহার করবা। তাহলে আমার প্রথম কি দিব, আমি হচ্ছে সবার বাইরে একটা বড় সার্কেল দিলাম। হয়তোবা সার্কেল গুলো ঠিক মতো নাও হতে পারে, বাট তোমরা অবশ্যই কম্পাস দিয়ে আঁকবা, তাহলে ভালো হবে সেটা। ওকে, এর ভেতরে আমি কি দিব, এর ভেতরে আমি আরেকটা সার্কেল দিব। আমি অন্য কালি, বিভিন্ন কালি ইউজ করতেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এই হচ্ছে দিলাম আরেকটা। এর ভিতরে তুমি আরেকটা সার্কেল দিবা। তাহলে কয়টা সার্কেল হলো এখন পর্যন্ত? আচ্ছা, এটা তো আমি অন্যভাবে দেওয়ার কথা, রাইট? হ্যাঁ, অন্য একটা কালি দিয়ে দিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো নীল কালি দিই। ওকে, এভাবে তুমি 3টা সার্কেল দিলে সাপোজ। এখন এই সার্কেল গুলো দিয়ে আমরা কি বুঝি আসলে আমি বলি, খেয়াল করো। তারপর আমি প্রত্যেকটাকে এরকম 5 ভাগ করব। ঠিক আছে, প্রথমে বাইরের সার্কেলটাকে আমি 5 ভাগ করতেছি। 1 2 ঠিক আছে, তাহলে কি হলো আমাদের, এই হচ্ছে আমাদের 5টা ভাগ হইলো, রাইট? ওকে, এই হচ্ছে আমাদের 5 ভাগ হইলো। তো আমি এই কমলা কালি দিয়ে আসলে কি আঁকতেছি, আমি যদি পাশে একটু এভাবে তোমাদের দেখাই কোনটা দিয়ে কি আঁকতেছি। তো এই কমলা কালি দিয়ে আমি ফার্স্টে আঁকবো হচ্ছে উপবৃত্তি। কি আঁকবো? উপবৃত্তি আঁকবো। তাহলে এই 5টা হচ্ছে আমার উপবৃত্তির একক। 1 2 3 4 5। জবা ফুলের উপবৃত্তির পার্ট কয়টা বা অংশ কয়টা, উপবৃত্তাংশ কয়টা থাকে? 5টা। ওকে, উপবৃত্তাংশ কয়টা থাকে? 5টা। আমি এখানে 5টা উপবৃত্তাংশ আঁকছি। তো এটাকে আমার একটু কমপ্লিট করতে হবে আগে। তো এটাকে তুমি এইভাবে দিবা। ওকে, এটা একবার দিবা এভাবে, আবার এটা একটা আঁকলা, তারপরে এটা আঁকলে এভাবে, এটা আঁকলে এভাবে। সো আমি উপবৃত্তি আঁকাটা আমি কমপ্লিট করে ফেললাম। এখন আমাদের উপবৃত্তির ক্ষেত্রে কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে যে উপবৃত্তির মধ্যে তুমি আসলে কোন ধরনের গঠন পাও। দেখো, এখানে প্রত্যেকটা উপবৃত্তি একটা থেকে আরেকটা পৃথক। তো জবা ফুলের উপবৃত্তিতে আমরা পাই হচ্ছে ওপেন বা মুক্ত, ওপেন অথবা মুক্ত টাইপের গঠন থাকে কিসের? জবার উপবৃত্তিতে। এই জন্য প্রত্যেকটা উপবৃত্তাংশ কিন্তু আলাদা। এবার আমি কি আঁকবো ভাই? এবার আমি আঁকবো হচ্ছে আমার বৃত্তিটা আঁকতে হবে। তাহলে বৃত্তি আঁকার সময় দেখো, উপবৃত্তির মাঝখান বরাবর তুমি কিছু অংশ রাবার দিয়ে মুছে দিবা। এটা হচ্ছে সবচেয়ে সহজ জিনিস। না, এটা মুছার দরকার নাই। কেন মুছার দরকার নাই বলি, এটা মুছার দরকার নাই। কেন মুছার দরকার নাই বলি, কারণ দেখো, এখন তুমি কি করবে, এখন তুমি আঁকবা হচ্ছে বৃত্তি। তো বৃত্তিগুলো দেখো, এই উপবৃত্তির মাঝখান থেকে একটা গঠন, একটা টান দিবা এরকম, এই উপবৃত্তির মাঝখানে গিয়ে এটা শেষ হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার একটা বৃত্তি। সেম এটার মাঝখান থেকে শুরু করে আমি আরেকটার মাঝখান বরাবর শেষ করলাম, এটা হচ্ছে আমার আরেকটা বৃত্তাংশ আর কি। এটার মাঝখান থেকে গিয়ে আমি আরেকটা টান দিয়ে এটার মাঝখানে গিয়ে শেষ করলাম, এটা হচ্ছে আমার আরেকটা বৃত্তাংশ। তুমি জানো যে বৃত্তির যে একক সেটা হচ্ছে বৃত্তাংশ অথবা সেপাল। সেপাল বলা হয়। আমি কিন্তু এখানে 3টা সেপাল এঁকে ফেলছি অলরেডি। এবার দেখো, এই উপবৃত্তির ঠিক মাঝখানে নিচে দিয়ে আমরা কি আঁকলাম, এই পর্যন্ত শেষ করলাম, এটা হচ্ছে আরেকটা সেপাল। এবং এখান থেকে নিয়ে আমরা এভাবে আমরা একটা সেপাল অঙ্কন করলাম। তাহলে 1 2 3 4 5 আমি কি আঁকলাম ভাই? আমি আঁকলাম হচ্ছে এখন তাহলে বৃত্তিটা এঁকে ফেললাম। তাহলে দেখাও, এটা কি? এটা হচ্ছে আমাদের
বৃতি আঁকছি। তুমি জানো জবা ফুলের বৃতিতে আমরা কি পাই? আজব। আজবের মধ্যে কি পাওয়া যায়? আজবের মধ্যে পাওয়া যায় ভালভেট অথবা প্রান্তস্পর্শী গঠন। সো ভালভেট অথবা প্রান্তস্পর্শী গঠন। ক্লিয়ার? আকন্দ, তারপর জতে হচ্ছে জবা ফুলের বৃতি এবং বতে হচ্ছে বাবলা। এই তিনটে আমরা পাই ভালভেট অথবা প্রান্তস্পর্শী। ওকে, আচ্ছা ফাইন। এরপরে দেখো এখন আমরা দলমণ্ডল। তো তুমি জানো দলমণ্ডল আঁকার সময় আমাদের কি করতে হবে ভাই? দলমণ্ডল আঁকার সময় দেখো বৃতির মাঝখান বরাবর তুমি ছোট্ট একটা পার্ট মুছে নাও। প্রত্যেকটা বৃতির নিচে মাঝখান বরাবর ছোট্ট একটা পার্ট মুছে নাও। বৃতির মাঝখান বরাবর ছোট্ট একটা পার্ট মুছে নিলা। এখান বরাবর সেম মুছে নিলা। এই বৃতি বরাবর সেম মুছে নিলা। ঠিক আছে, এখন তোমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি ভাই, আমরা এখন জবা ফুলের দলমণ্ডল আঁকবো। তো তুমি জানো যে জবা ফুলের দলমণ্ডলের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল জিনিস জানি। কি জানি সেটা? যে আমি এটা একটু আলাদাভাবে আঁকলে মনে হয় সুবিধা হবে। সার্কেল দিয়ে আঁকতে পারো, তোমরা যদি কম্পাস দিয়ে আঁকো তাহলে জিনিসটা অনেক ইজি হবে আসলে। যাই হোক, আমি সার্কেল দিয়ে আঁকি, মানে হাত দিয়ে আঁকি। এই বৃত্তি ঠিক নিচ বরাবর একটা বিন্দু নিলাম। এই বিন্দুটা গিয়ে শেষ হইলো কোথায়? আরেকটা বৃত্তির ঠিক মাঝখান বরাবর। ওকে ফাইন। এরপরে দেখো এই দলমণ্ডল, এটা হচ্ছে দলমণ্ডলের একটা পাপড়ি। এই পাপড়ির উপর থেকে আমি একটা নিয়ে আবার এই বৃত্তির নিচ পর্যন্ত একটা দাগ নিলাম। এটা হচ্ছে আমার আরেকটা পাপড়ি আর কি। সেম আমি এটা নিয়ে এই বৃত্তি পর্যন্ত একটা জিনিস নিলাম, আমার আরেকটা পাপড়ি হয়ে গেল। এবার কি দেখবো আমরা? এখান থেকে নিয়ে আমরা এই বৃত্তির ঠিক মাঝখান নিচ বরাবর নিলাম এই পর্যন্ত। আর লাস্টেটা আমরা কোথায় নিব? নিলাম এটা নিচে আছে, এটা উপরে, এটা নিচে থাকবে, রাইট? এই যে, তাহলে দেখো এখানে আমরা কি দেখি? এখানে দেখতেছি যে আমাদের প্রত্যেকটা পাপড়ির একটা অংশ অপরটার নিচে আর আরেকটা অংশ উপরে থাকে। দেখো এই একটা পাপড়ির একটা অংশ আরেকটা পাপড়ির নিচে থাকে আর আরেকটা অংশ অন্য একটা পাপড়ির উপরে থাকবে। এই গঠনটাকে আমি বলি টুইস্টেড অথবা পাকানো গঠন, রাইট? আচ্ছা, সো এইটা আমি কি আঁকলাম? এটা আমি আঁকলাম হচ্ছে আমার পাপড়ি বা দলমণ্ডল। দলমণ্ডল, জবা ফুলের দলমণ্ডলটা কি ধরনের হয় তোমরা জানো? এটা টুইস্টেড প্রকৃতির হয় অথবা পাকানো টাইপের হয়, পাকানো টাইপের হয়। ওকে ফাইন। এবার আমি ভিতরে আরেকটা গঠন আঁকতে হবে আমার। এখন এখন কি গঠন আঁকবো ভাই? আমরা জানি যে জবা ফুলের যে পুংকেশরগুলা থাকে এই পুংকেশরগুলা পুংদণ্ডের সাথে যুক্ত থাকে। সো এই সবুজ কালিটা হচ্ছে আমার পুংদণ্ড এবং এই পুংদণ্ডগুলা গোড়াস দিক থেকে দলমণ্ডলের সাথে যুক্ত। বুঝতে পারছো? এই জন্য আমি কি করলাম? আমি এই দলমণ্ডলের সাথে পুংদণ্ডটাকে এভাবে কানেক্ট করে দিলাম। মনে রাখবা যে পুংকেশরগুলা এই পুংদণ্ডটাকে ঘিরে থাকবে আর পুংদণ্ডটা গোড়ার দিকে আমাদের এই পাপড়িগুলোর সাথে যুক্ত থাকে। মনে থাকবে? সো এখন খেয়াল করো, আমার পুংকেশর তাহলে কই থাকবে ভাই? এখানে তুমি অসংখ্য পুংকেশর দিতে পারো মনের ইচ্ছা মতো। তুমি নিজের মনে ধরে 1000টা দিতে মন চাইলো, তুমি মনের ইচ্ছা মতো পুংকেশর দিলা, সমস্যা নাই। তুমি জানো যে মালভেসিয়া গোত্রের ক্ষেত্রে পুষ্পগুলা হয়ে থাকে টেট্রামেরাস অথবা পেন্টামেরাস টাইপের হয়ে থাকে। তাহলে এখানে তুমি কি কি গঠন আঁকলা ভাই? নাম্বার 1 একটা তুমি দেখাইতে পারো হচ্ছে তুমি পুংদণ্ড আঁকছো, পুংদণ্ড আঁকছো এবং এটা দিয়ে তুমি কি দেখাবা? তুমি পুংকেশর আঁকছো। ঠিক আছে, বুঝতে পারছো? এবার তুমি কি আঁকবা ভাই? এখন তুমি যেটা আঁকবা, আমি আর কালি ফুরাই গেছে আসলে, এই কালি দিলে তুমি বুঝবা। এখন আমি আঁকবো হচ্ছে গর্ভাশয়। সো গর্ভাশয়টা কিরকম আঁকতে হবে? তুমি জানো যে এদের গর্ভাশয় থাকে প্রকোষ্ঠ বিশিষ্ট। তুমি প্রকোষ্ঠগুলো আগে দিতে পারো। গর্ভাশয় যেহেতু জবা ফুলে রাখতেছি আমি, এই জন্য এটার 5টা প্রকোষ্ঠ থাকবে। তাহলে 3টা হইলো, 4টা হইলো, 5টা হইলো। তুমি 5টা প্রকোষ্ঠ দিলা। ওকে, এটা হচ্ছে তুমি গর্ভাশয়টা এভাবে আঁকলা আর কি। এর মাঝখানে কি থাকে ভাই? এর মাঝখানে গোলটা হচ্ছে আমার অমরা, আর এই অমরা থেকে আসলে ডিম্বক সৃষ্টি হয়। তুমি জানো যে জবা ফুলের বা মালভেসিয়া গোত্রের যে অমরা বিন্যাসটা, প্রথম কথা এদের গর্ভাশয় কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। তুমি এটা আঁকলা 1 2 3 4 5টা প্রকোষ্ঠ দিলা। এদের অমরা বিন্যাস কিরকম? এদের অমরা বিন্যাস হবে হচ্ছে অক্ষীয় বা এক্সাইল টাইপের, অর্থাৎ এদের একদম অক্ষ থেকে প্রকোষ্ঠ বরাবর বিভিন্ন দিকে কি
ডিম্বক সৃষ্টি হয়। এটা হচ্ছে এদের অমরা বিন্যাস। তো তুমি এভাবে প্রত্যেকটা প্রকোষ্ঠে 2টা করে এভাবে ডিম্বক দিয়ে দিবা। এইটা হচ্ছে ডিম্বক, ঠিক আছে? প্রত্যেকটা প্রকোষ্ঠে তুমি এরকম ডিম্বক দিয়ে দিলা। ক্লিয়ার জিনিসটা বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আমার কি গর্ভাশয় তুমি আঁকলা। ওকে, এটা তুমি ধরো এইখানে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা বরাবর তুমি নিতে পারো গর্ভাশয়। এটা হচ্ছে অমরা, এটা হচ্ছে ডিম্বক। এই গোলটা হচ্ছে অমরা আর এই দাগগুলো হচ্ছে আমার ডিম্বক, ঠিক আছে? অমরা বিন্যাসটা অক্ষীয় টাইপের হয়। তো এই তো। আর একটা জিনিস আমাদের দেয়া বাকি আছে, কোন সে জিনিস? সেটা হচ্ছে আমাদের মাতৃ অক্ষ। অবশ্যই একটা উপরের দিকে একটা কি এরকম কি দিতে হবে, আমাদের মাতৃ অক্ষ দিতে হবে, এক্সিস দিতে হবে। ক্লিয়ার? তো এই তো দেখছো, এটা আঁকা কিন্তু খুব বেশি কঠিন না। তুমি জাস্ট ভাইয়ার ছবিটা দেখো, ভাইয়ার ছবি তো আসলে সুন্দর হয় নাই, তুমি যখন কম্পাস দিয়ে আঁকবা তখন দেখবা হচ্ছে সুন্দর হয়েছে ইনশাল্লাহ। ওকে, এবার তুমি এটার পুষ্প প্রতীক লিখবা। সো পুষ্প প্রতীকটা কি হবে? তুমি প্রথমে দিছো হচ্ছে তোমার উপবৃত্তি, রাইট? সো তুমি লিখবা হচ্ছে উবৃ। উ ব্রি কয়টা থাকে ভাই? উপবৃত্তাংশ 5টা, এবং এরা হচ্ছে ওপেন, সো কোনো ব্র্যাকেট হবে না। ও, এর আগে তো 2টা জিনিস দিতে হবে, এর আগে তো কিছু জিনিস ব্যাপার বাকি আছে। যেমন প্রথমত কি, প্রথমত হচ্ছে এরা জবা ফুলগুলো হয় বহু প্রতিসম, তো আমার বহু প্রতিসম দিতে হবে। ওকে, তারপরে তুমি দিলা জবা ফুলগুলো হচ্ছে কি ধরনের? উভলিঙ্গ টাইপের। সো উভলিঙ্গের গঠনটা কিরকম? উপরের দিকে তীর, নিচের দিকে এরকম প্লাস, এটা হচ্ছে উভলিঙ্গ। তুমি এরকম দিয়ে দিলা। তারপরে তুমি কি লিখবা? তারপরে তুমি লিখবা হচ্ছে উপবৃত্তি। উপবৃত্তি কয়টা? 5টা, ওপেন থাকে। তারপরে হচ্ছে বৃত্তি, বৃত্তি থাকে কয়টা? বৃত্তাংশ কয়টা থাকবে? 5টা থাকবে। 5টা কিরকম? ভালভেট অথবা প্রান্তস্পর্শী, তুমি জানো। এরপরে হচ্ছে আমাদের দলমণ্ডল। দলমণ্ডলের মধ্যে পাপড়ি বা পেটাল কয়টা থাকে? 5টা থাকে। টুইস্টেড, তার মানে কি ব্র্যাকেট হবে না, যুক্ত থাকে না, টুইস্টেড থাকে। পুংকেশর, তুমি জানো যে পুংকেশর থাকে অসংখ্য, একত্রে যুক্ত থাকে পুংদণ্ডের সাথে, এবং পুংদণ্ডগুলা গোড়ার দিক থেকে দলমণ্ডলের সাথে সংলগ্ন। সেই জন্য আমরা উপরে একটা টান দিয়ে দিব এরকম, যেহেতু পুংদণ্ডটা দলমণ্ডলের সাথে হচ্ছে কি থাকে? যুক্ত অবস্থায় থাকে গোড়ার দিকে। এরপরে হচ্ছে তুমি গর্ভাশয়ে চলে আসো। তুমি জানো যে জবা ফুলের যে গর্ভাশয়, সেটাকে আমি বলে থাকি হচ্ছে কি অধিগর্ভ। কারণ গর্ভাশয়ের নিচে কি বললাম, এটা কি টাইপের? হাইপোগাইনাস। হাইপোগাইনাস, হাইপোগাইনাস মানে কি? হাইপো মানে হচ্ছে নিচে, আর গাইনাস মানে গর্ভাশয়। তো অন্যান্য যতগুলো স্তবক, বৃতি বলো, দল বলো, পুংস্তবক বলো, সব গর্ভাশয় নিচে অবস্থান করবে। এটাকে আমরা বলে থাকি অধিগর্ভ গর্ভাশয়, অথবা গর্ভপাদপুষ্প। গর্ভপাদপুষ্প বলা হয়ে থাকে। তো এই জন্য গয়ের নিচে আমরা টান দিছি। এবার দেখো গর্ভপত্র আসলে কয়টা থাকে ভাই? তুমি জানো যে এদের যে গর্ভপত্র থাকে, সেই গর্ভপত্র আমাদের কয়টা থাকবে? গর্ভপত্র থাকে হচ্ছে 5টা, এবং এই 5টা গর্ভপত্র সংযুক্ত অবস্থায় থাকে। এই জন্য কি হবে? ব্র্যাকেট হবে। তাহলে ব্র্যাকেট কোন কোন জায়গায়? বৃতিতে ব্র্যাকেট, গর্ভপত্রের ব্র্যাকেট, পুংকেশরের ব্র্যাকেট হবে। দলমণ্ডল এবং বৃতি, দলমণ্ডল এবং আমাদের উপবৃতি, উপবৃতি যেহেতু ওপেন, ব্র্যাকেট হবে না। আর দলমণ্ডলের যে পাপড়িগুলো, সেগুলো তো টুইস্টেড বা পাকানো অবস্থায় আছে, এই জন্য ব্র্যাকেট হবে না। তাহলে এটা মনে রাখা সহজ উপায় কি ভাই? ব্র্যাকেট নাই, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট নাই, ব্র্যাকেট আছে, আবার ব্র্যাকেট আছে। এই হচ্ছে আমাদের সহজ। সো এটা হচ্ছে পুষ্প প্রতীক, এটা হচ্ছে পুষ্প সংকেত, আর এই হচ্ছে আমাদের পুষ্প প্রতীক। ঠিক আছে, অবশ্যই কোন একটা চিত্র আঁকার পরে লিখে দিবা চিত্র মালভেসিয়া গোত্রের পুষ্প প্রতীক, তাহলে জিনিসটা একদম ফুলফিলড হয়ে গেল আর কি। আশা করি বুঝতে পারছো তোমরা এটা। এখন আসো আমরা কি আঁকবো? আমরা এখন আঁকবো হচ্ছে আমাদের ধানের ক্ষেত্রে ধানের পুষ্প প্রতীকটা কিরকম সেটা আমরা একটু আঁকবো। ওকে, এখানে আমাদের কিছু ব্যাপার স্যাপার আছে, আমি তোমাদের বলি। প্রথমে আমরা কি আঁকবো? প্রথমে আমরা হলুদ কালি দিয়ে কি আঁকবো? হলুদ কালি দিয়ে এভাবে আঁকবো হচ্ছে আমরা একটা লেমা আঁকবো, লেমা। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি? আমি সঙ্গে সঙ্গে মার্কিং করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এটাকে আমরা বলে থাকি লেমা। তো লেমার কক্ষে কিন্তু পুষ্পটা তৈরি হয় আর কি, এই জন্য লেমাকে বলা হয় মঞ্জুরি পত্র। কি বলা হয়? মঞ্জুরি পত্র বলা হয়। আর উপরে কি থাকে? এরকম উপরে থাকে হচ্ছে এরকম প্যালিয়া। অবশ্যই এর উপরে এরকম মাতৃ অক্ষ থাকবে, মাতৃ অক্ষ তো অবশ্যই থাকবে। এটা হচ্ছে প্যালিয়া। সো প্যালিয়াটা হচ্ছে আমার কি? উপমঞ্জুরি পত্র।
উপমঞ্জুরি পত্র। ক্লিয়ার? এরপরে দেখো এখানে কি লেখা আছে, এখানে দেয়া আছে, এখানে দেখো পুষ্পপুট হচ্ছে দুইটা। পুষ্পপুট কি জিনিস ভাই? মনে রাখতে হবে যে পুষ্পপুট হচ্ছে লরিকিউল। পুষ্পপুট বলতে আমরা কি বুঝি? যদি কোনো একটা পুষ্পের ক্ষেত্রে বৃতি কিংবা দলকে আমরা আলাদা করতে না পারি আকার আকৃতিগত দিক থেকে, তখন সেটাকে বলা হয় পুষ্পপুট। ধানের ক্ষেত্রে সেই পুষ্পপুটকে বলা হয় লরিকিউল। তো আমি দুটো লরিকিউল এভাবে আঁকবো। লরিকিউল এরা কি? এরা হচ্ছে লরিকিউল, যেটা হচ্ছে আসলে পুষ্পপুট। ওকে, তারপরে দেখো আমরা কি আঁকবো। এরপরে আছে হচ্ছে আমাদের পুংকেশর। পুংকেশর দিতে হবে কয়টা? 6টা থাকে 2 আবর্তে। তো তোমার পুংকেশরটা অবশ্যই এরকম একটু পাখার মতো করে দিতে হবে, একটু পাখার মতো করে দিবা। আবার এই আবর্তে হবে আরেকটা মাঝখান, দেখছো এই তিনটা আমি একটা ত্রিভুজ বরাবর দিলাম। এরপরে এই দুইটার মাঝখানে মাঝখানে ছোট ছোট করে ভেতরের দিকে আমি আরেকটা পুংকেশর দিয়ে দিব। ঠিক আছে, এভাবে 2 আবর্তে আমার 6টা পুংকেশর থাকে। তো এটা কি আঁকলাম? এটা আঁকলাম হচ্ছে আমাদের পুংকেশর। ওকে, ফাইন। আর লাস্টে আমাদের কি আঁকতে হয়? লাস্টে আমাদের খুব সহজ জিনিস, সেটা হচ্ছে আমাদের একটা গর্ভাশয় আঁকতে হবে। তুমি জানো যে আমাদের ধানের ক্ষেত্রে গর্ভাশয়টা কিন্তু এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এদের অমরা বিন্যাস হচ্ছে মূলীয় টাইপের। তাহলে দেখছো এই গর্ভাশয়ের প্রকোষ্ঠ আসলে একটাই, এবং এই হচ্ছে অমরা, এই অমরার মূল থেকে আসলে ডিম্বকটা তৈরি হয়েছে। এই জন্য আমি বুঝাইছি কি ধানের অমরা বিন্যাসটা হচ্ছে মূলীয় প্রকৃতির, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, আর আমাদের অমরাটা হচ্ছে মূলীয় প্রকৃতির। সরি, মানে অমরা বিন্যাসটা কি ধরনের? মূলীয় টাইপের বা বেজাল টাইপের। সহজ। তাহলে দেখো কি বলছে। প্রথমে মঞ্জুরি পত্রের কথা লিখছে লেমা, উপমঞ্জুরি কথা লিখছে প্যালিয়া, তারপরে এটা এক প্রতি সময়টা দেখাইছে, তারপরে দেখাইছে এরা উভলিঙ্গ, যেহেতু পুংকেশর গর্ভাশয় একসাথে দেখতেছো। তারপরে পুষ্পপুট দুইটা আছে, দেখছো পুষ্পপুট দুইটা আছে, লরিকিউ। তারপরে পুংকেশর 3+3 2 আবর্তে 6টা আছে। ক্লিয়ার? আর লাস্টে কি? লাস্টে হচ্ছে আমাদের যে গর্ভাশয়, ধানের গর্ভাশয় আসলে অধিগর্ভ গর্ভাশয়, গর্ভপত্র থাকবে একটা। এটা হচ্ছে আমাদের এই এক লিখলো আর কি। কঠিন জিনিস? আশা করি পারবা তোমরা, তাই না? আর এটা কি? এটা হচ্ছে উপরে আমাদের মাতৃ অক্ষ। এই হচ্ছে আমাদের ছবি গেল। ধানের পুষ্পপতিকে আমরা আঁকলাম, পোয়াসিয়ার পুষ্পপতিকে আমরা দেখলাম, মালভেসিয়ার পুষ্পপতিকে আমরা দেখলাম। আশা করি তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা এই পর্যন্ত নাই। এবার আমরা কি দেখব ভাই? এবার আমরা দেখব হচ্ছে আমাদের জবা ফুলের প্রস্থচ্ছেদের, জবা ফুলের লম্বচ্ছেদের ছবি দেখব। ঠিক আছে, জবা ফুলের লম্বচ্ছেদের ছবি আমরা কিভাবে অঙ্কন করব একটু দেখি আমরা। খেয়াল করো। তাহলে আমি জবা ফুলের লম্বচ্ছেদের ছবি যদি আঁকতে চাই, সর্বপ্রথম আমার কি আঁকতে হবে ভাই? সর্বপ্রথম আমার আঁকতে হবে হচ্ছে উপবৃত্তি। তাহলে তুমি এরকম দুই পাশ থেকে এরকম কি আঁকলা? উপবৃত্তি আঁকলা। এটা আমি কি আঁকলাম? উপবৃত্তি আঁকলাম। ঠিক আছে, আমি বিভিন্ন কালার ইউজ করি যাতে তোমরা সহজে বুঝতে পারো আর কি, বাট পরীক্ষা হয়তো তুমি তো পেন্সিল দিয়ে আঁকবা, রাইট? তারপর উপবৃত্তি থেকে কি আঁকবো আমরা? উপবৃত্তি থেকে আমরা হচ্ছে বৃত্তি। সো এটা হচ্ছে আমাদের জবা ফুলের বৃত্তি। ওকে, জবা ফুলের হলুদ হচ্ছে আমাদের জবা ফুলের বৃত্তি। তারপরে আমি কি আঁকবো? তারপর আমি আঁকবো হচ্ছে এরকম লাল রঙের, কি আঁকবো? লাল রঙের হচ্ছে আমাদের পাপড়ি আঁকবো, দলমন্ডলটা আঁকলাম আর কি। এই দলমন্ডলটা আঁকলাম, এটা হচ্ছে জবা ফুলের পাপড়ি বা দলমন্ডল। ওকে, আচ্ছা ফাইন। এরপরে আমরা কি আঁকবো ভাই? এরপরে ইম্পর্টেন্ট একটা জিনিস আঁকতে হবে, কমলা কালি দিয়ে আঁকি। কমলা কালি দিয়ে আমরা একটা এরকম একটা গঠন আঁকবো। ভাই এটা কি গঠন আঁকলেন বলতেছি, দাঁড়া। অবশ্যই কমলা কালিটা আমি এখানে লাল কালির সাথে মিলাই দিব, উদ্দেশ্য আছে। প্রত্যেকটা দাগ যে দিছি, প্রত্যেকটা দাগের পিছনে একটা উদ্দেশ্য আছে। তাহলে দেখো এই যে কমলা কালি আমি লাল দাগের সাথে মিলে দিলাম, এই কমলা কালিটা হচ্ছে আমার আসলে পুংদণ্ড। তো বইয়ের মধ্যে তোমার বৈশিষ্ট্যতে কি বলা আছে? তোমার কিন্তু বইয়ের মধ্যে, তোমার কিন্তু বইয়ের মধ্যে বৈশিষ্ট্যতে বলা আছে যে পুংদণ্ড গোড়ার দিকে দলমণ্ডলের সাথে যুক্ত, এই জন্য এরা দলমণ্ডলের সাথে যুক্ত। বাকি জিনিসগুলো একটু দেখাই দিই। এটা হচ্ছে আমাদের দলমণ্ডল, দলমণ্ডল। এটা হচ্ছে আমার উপবৃত্তি,
আর এটা হচ্ছে আমার বৃতি। ওকে, তাহলে এখন আমার কি আঁকতে হবে? তুমি জানো যে পুংদণ্ডের আশেপাশে এরকম অসংখ্য পুংকেশর থাকবে। তুমি পুংকেশর ছবিটা আঁকলা, পুংকেশরের ছবিটা এভাবে আঁকলা তুমি। ওকে, এরপরে তুমি কি আঁকবা ভাই? এরপরে তুমি আঁকবা, আমি সবুজ কালি দিয়ে দেখাই, এরপরে আমি আঁকবো হচ্ছে গর্ভাশয়। সো এই বরাবর এরকম গর্ভাশয় থাকবে। তুমি জানো আমি এখানে একটা গর্ভপত্রই দেখাইতে পারবো আসলে। এটা হচ্ছে আমার একটা গর্ভপত্রের গর্ভদণ্ড, গর্ভদণ্ড, আর গর্ভদণ্ডের উপরে এভাবে গর্ভমুণ্ড থাকে আর কি। ঠিক আছে, গর্ভমুণ্ড থাকে এভাবে। তাহলে সবুজটা কি আঁকলাম ভাই? সবুজটা আঁকলাম হচ্ছে আসলে একটা গর্ভপত্র আঁকছি। তো এটার মধ্যে কয়েকটা অংশ আছে। এই দণ্ডাকার যে অংশটা সেটা হচ্ছে আমাদের গর্ভদণ্ড। এই ডিমের মতো যেটা আঁকলাম, তুমি এটা একটু আমাদের গর্ভাশয়টা যে বহু প্রকোষ্ঠ বিশিষ্ট, 5 প্রকোষ্ঠ বিশিষ্ট দেখাই দিতে পারো। জবা ফুলের যে 5 প্রকোষ্ঠ দেখা যায়, এখানে দেখো আমি যদি জুম করি, এখানে একটু ছোট্ট করে দেখাই দিছি আমি 5টা প্রকোষ্ঠ যা আছে। ওকে, তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে আমাদের জবা ফুলের গর্ভাশয়। তারপরে হচ্ছে গর্ভমুণ্ড। শেষ। এই হচ্ছে তোমার জবা ফুলের কি আঁকলা তুমি? এই জবা ফুলের লম্বচ্ছেদের ছবি হয়ে গেল। ভাইয়ার আঁকা খুব কঠিন, ভাইয়ার আঁকা সুন্দর না, কিন্তু তারপরে ভাইয়া ছবি এঁকে আসতো পরীক্ষার খাতায়, এবং আলহামদুলিল্লাহ ভাইয়া এটার জন্য ভালো মার্কস পাইতো। তো তোমরাও যদি ছবি আঁকো, ইনশাল্লাহ তোমরাও ভালো মার্কস পাবা। সো ছবি যে খুব ভালো হতে হবে জিনিসটা এরকম না, কিন্তু তুমি যে ছবিটা আসলে বুঝে বুঝে আঁকছো, এইটা স্যার দেখতে চাই। স্যার দেখবেন যে তুমি এখানে তোমার যে ওই পুংদণ্ড আছে, পুংদণ্ড তুমি আঁকছো কিনা, এই পুংদণ্ডটা তুমি দলমণ্ডলের সাথে মিশাইছো কিনা নিচের দিকে, এই জিনিসগুলো স্যার দেখবে। স্যার দেখবে যে তোমার কি, তোমার গর্ভাশয়ে তুমি বহু প্রকোষ্ঠ একটু বোঝানোর চেষ্টা করছো কিনা। যদি জাস্ট এই চেষ্টাটুকু করে থাকো, তাহলে দেখবা জিনিসগুলো অনেক সহজ হয়েছে, জিনিসগুলো অনেক স্মুথ হয়েছে। ভয়ের কোনো কারণ নাই। এইচএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষায় তুমি জাস্ট লজিক্যালি লিখে আসবা, ভুং ভাং লিখবা না। তুমি অল্প লেখো, বাট বায়োলজিতে প্রচুর পরিমাণে ছবি আঁকতে হবে, প্রত্যেকটা প্রশ্নে প্রশ্নে ছবি আঁকার চেষ্টা করবা। তাহলে দেখো প্রত্যেকটা প্রশ্নে ভালো ভালো মার্কস তুমি ক্যারি করতে পারতেছো। ক্লিয়ার? এত টেনশনের কিছু নাই। তাহলে এই হচ্ছে আমাদের জবা ফুলের লম্বচ্ছেদের ছবি আমরা এঁকে ফেললাম। সাইকাসের মূল নিয়ে আমরা অলরেডি কিন্তু আলোচনা করে ফেলছি। সাইকাসের মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরোফিল নিয়েও কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা আজকের স্লাইডে আরেকটা জিনিস তোমরা সিকিউ এর জন্য কোনটা পড়বা, যে পোয়াসিয়া গোত্র এবং হচ্ছে আমাদের মালভেসিয়া গোত্রের কিছু মানে অর্থনৈতিক গুরুত্ব। সো অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখবা। উদাহরণগুলো লিখতে হবে, উদাহরণগুলোর সায়েন্টিফিক নেমগুলো আমাদের লিখতে হবে, এবং তাদের একটা দুইটা করে তুমি হচ্ছে কাজ লিখবা। ওকে, তাহলে এভাবেই তুমি পোয়াসিয়া গোত্রের অর্থনৈতিক গুরুত্ব, মালভেসিয়া অর্থনৈতিক গুরুত্ব তুমি পড়ে ফেলতে পারবে। এটা তোমরা বই থেকেই তোমরা দেখে নিবে, এটা একদম মানে বোঝার মতো কিচ্ছু জিনিস নেই এখানে। জাস্ট মনে রাখবা, যদি পোয়াসিয়া গোত্রের অর্থনৈতিক গুরুত্ব আসে, তাহলে অবশ্যই চেষ্টা করবা যে কমপক্ষে 6 থেকে 7টা উদ্ভিদের সায়েন্টিফিক নেম যেন তোমার পরীক্ষার খাতায় থাকে। সবচেয়ে বেশি কিন্তু পোয়াসিয়া গোত্র থেকেই আসে, যেমন ধান, গম, ভুট্টা, জব, বার্লি, এই 4টা তো সায়েন্টিফিক নেম মুখস্থ থাকবে। ধানের হচ্ছে অলাইজা স্যাটাইভা, গমের ট্রাইটিকাম এস্টিভাম, তারপরে হচ্ছে ভুট্টার কোনটা, জিয়ামাইস, আর জবের কোনটা, হর্ডিয়াম ভালগারি। ওকে, তাহলে এই তুলনামূলক অবশ্যই তুমি 6 থেকে 7টা উদাহরণ যেন তোমার খাতায় থাকে, পরীক্ষার খাতায় যখন অর্থনৈতিক গুরুত্বটা যাবে। এটা হচ্ছে মেইন জিনিস। তো অর্থনৈতিক গুরুত্ব যদি চাই, অবশ্যই নাম লিখবা, সায়েন্টিফিক নেম লেখা লাগবে, এবং সঙ্গে 2-1টা কাজ লিখবা। যখন কাজ লিখবা পয়েন্ট আকারে লিখবা। তুমি 6টা উদ্ভিদ নিয়ে আলোচনা করলেও 2টা করে পয়েন্ট লিখলে তোমার 12টা পয়েন্ট হয়ে যাবে। তো মার্কসটা যেন এভাবে তুমি ভালো করে পেতে পারো। তাহলে আমাদের ওয়ান শট সিকিউ ক্লাসগুলা, আজকের ক্লাসটা স্পেশালি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা। যদি ভালো লেগে থাকে লাইক করে দিবা, শেয়ার করে দিবা। ভাইয়া চেষ্টা করছে যে তোমাদের এই কনসেপচুয়াল যে ব্যাপারগুলো যেন কোনো ভুল না থাকে, কিভাবে তুমি পরীক্ষার খাতাকে প্রেজেন্ট করবা, কিভাবে তুমি আসলে চিত্র আঁকবা, এই ব্যাপারগুলো তুমি যেন আঁকতে পারো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, এবং রোড টু ডিএমসির একাডেমিক প্রোগ্রাম, এডমিশন প্রোগ্রাম সম্পর্কে জানতে আমাদের রোড টু ডিএমসি 2.0 পেজে কিন্তু মেসেজ দিবা। এইচএসসি 27 ব্যাচের জন্য আমরা অলরেডি ওয়ান স্টপ বায়োলজি 4.0 কিন্তু ওপেন হয়ে গেছে আমাদের। ঠিক আছে, লঞ্চ হয়ে গেছে। এটা আমাদের একাডেমিক বায়োলজি ব্যাচ, সেখানে আমরা বইয়ের লাইন ধরে ধরে পড়াই। ওকে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, নেক্সট ইনশাল্লাহ
আবার অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো, বাট তোমরা কমেন্টে যদি জানাও যে কোন ক্লাস নিয়ে সামনে আসবো, ভাইয়া তোমাদের কথা রাখবে ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।